রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদত আলম, সহায়কের অধ্যাপক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, শ্যামপুর মহাবিদ্যালয়, রংপুর। আমি স্বাগত জানাচ্ছি একাদশ পুরানা শিক্ষার্থীদেরকে আজকের আমার এই ক্লাসে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিপণন মিশ্রণ। বিপণন মিশ্রণটা কি এটা আমাদেরকে জানতে হবে। বিপণনের 4টা উপাদান, যে উপাদানগুলো নিয়ন্ত্রণ করা যায়, এগুলোর সমন্বয় সাধন করা কি উদ্দেশ্যে? ভোক্তার উদ্দেশ্যে, বাজারের উদ্দেশ্যে। সেটা হচ্ছে মার্কেটিং মিক্স। এই যে বিপণন মিশ্রণ, এটাকে সংক্ষেপে ইংরেজিতে বলা হয় 4P। এই 4P এর সর্বপ্রথম আমাদের আলোচনায় আনেন একজন বিপণন বিশারদ, যার নাম হচ্ছে নেইল এস বর্ডেন। এটাকে তিনি 4P হিসেবে আখ্যায়িত করেন। অর্থাৎ পি মানে প্রোডাক্ট বা পণ্য, আর পি হচ্ছে প্রাইস বা মূল্য, আর বি হচ্ছে প্রেস বা বন্টন, আর আরেকটি হচ্ছে প্রমোশন বা প্রসার। এই 4P'র সমন্বয়কে বলা হচ্ছে 4P, বা আমরা বলছি মার্কেটিং মিশ্রণ বা বিপণন মিশ্রণ। এবং দেখি আমরা এই 4টি কিন্তু নিয়ন্ত্রণযোগ্য, এই 4টা নিয়ন্ত্রণযোগ্য। আর কোম্পানির এই 4টা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে 4P হচ্ছে কি নিয়ন্ত্রণযোগ্য কতগুলো উপাদান। কিসের উপাদান? বিপণন উপাদান, যেগুলো সমন্বয় করে কি করতে হয়? বাজারে ছাড়তে হয় ভোক্তাদের উদ্দেশ্যে, কারণ ভোক্তারই হচ্ছে রাজা। কনজিউমার ইজ দ্য কিং। তার ইচ্ছা করলে কোনো গ্রহণ করতে পারে, নাও করতে পারে। কাজেই এমনভাবে এই 4টা P অর্থাৎ পণ্য, মূল্য, বন্টন এবং প্রসারকে সমন্বয় করতে হবে। অবশ্যই লক্ষ্য অর্থাৎ ক্রেতাকে, ভোক্তাকে সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা যায়। এই জন্য এই 4P অর্থাৎ 4টা উপাদানকে মিশ্রণ করা হচ্ছে বিপণন মিশ্রণ। এক্ষেত্রে আমরা একটা জিনিস উপহার দিই, আলোচনা করি, সেটা হচ্ছে এই যে কনজিউমার ইজ দ্য কিং, এটা তো ভোক্তা, আর তার সাথে ঘুরছে কি 4P, তাকে কেন্দ্র করে। দেখি পণ্য, প্রোডাক্ট, আরেকটিতে প্রাইস বা মূল্য, আরেকটিতে বন্টন, প্লেস, ক্রেতারা যেখানে পণ্যটা যেভাবে চায়, আরেকটা কি প্রমোশন বা প্রসার, তাদেরকে জানানো, উদ্বুদ্ধ করা। এই 4P কাকে কেন্দ্র ঘুরছে? এই কনজিউমার বা ভোক্তাকে কেন্দ্র করেই এই কাজটা চলতেছে, এই সমন্বয় হচ্ছে। কাজে ভোক্তাকে বা বাজারকে কেন্দ্র করে, বাজারকে সন্তুষ্ট করার লক্ষ্যে
নিয়ন্ত্রণযোগ্য চারটা কি উপাদান, বিপণন উপাদানকে সমন্বয় করে তা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কার্যক্রম সেটাকে আমরা বলছি বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স। আর মার্কেটিং মিক্সের 1 নম্বর উপাদান কি? পণ্য। এটা হচ্ছে 1 নম্বর উপাদান, এটা নিয়ন্ত্রণযোগ্য। এখন পণ্যটা কি সেটা আমরা এর আগেও জেনে ফেলেছি। যার উপযোগ আছে, যার আর্থিক মূল্য আছে, সেটাই হচ্ছে পণ্য। ওটা ভোক্তা বা ক্রেতাদের জন্য অফার করা হয়, বাজারে সরবরাহ করা হয়, সেটাই হচ্ছে পণ্য। এই পণ্য এর মধ্যে অনেক ব্যাপার আছে। ভোক্তার আকর্ষণ সৃষ্টি করার জন্য বৈচিত্র্য আনতে হবে, পণ্যের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। বৈচিত্র্যটা একঘেয়েমি পণ্য সবাই পছন্দ করে না, চেঞ্জ করতে চায়। একই জিনিসের বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারে, বিভিন্ন গুণের পণ্য হতে পারে। যেমন পটেটো চিপস, শুধু আলু পটেটো চিপস আছে, ওই ধরনের অনেক 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 পণ্য আছে। বা সাবানই কথা চিন্তা করি, ওই পর্যায়ের পণ্য, কিছুটা কম বেশি করে কোয়ালিটি, মূল্য, সাইজ কম বেশি করে। কোনটা দেখা যাচ্ছে লাখ সামান 50 টাকারও আছে, কোনটা 40 টাকারও আছে, 20 টাকারও আছে, আবার 10 টাকারও লাক্স আছে। রঙের মধ্যেও কম বেশি আছে। বৈচিত্র্যতা আনয়ন করতে হবে পণ্যের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে মান বা কোয়ালিটি। কি ধরনের মান ক্রেতারা আশা করে, কি ধরনের গুণাবলী আশা করে। যেমন একটা হুন্ডা মোটরসাইকেল, ইন্ডিয়ান হুন্ডা, বা একটা রানার মোটরসাইকেল, এর কাছে কিন্তু এর দাম কত হতে পারে? 1 লক্ষ টাকা বা কম বেশি। আবার এমন মোটরসাইকেল আছে যার মূল্য 2.5 লক্ষ টাকা। তো যিনি 1 লক্ষ টাকার ক্রেতা রানার মোটরসাইকেল, তিনি নিশ্চয়ই 2.5 লক্ষ টাকা মূল্য যে মোটরসাইকেল, ওইরকম কোয়ালিটি আশা করেন না, অবশ্যই করেন না। তো এক এক পণ্যের এক রকম মান, ক্রেতা কি ধরনের মান চান সেই অনুযায়ী যদি মানটা তৈরি করা না হয় তাহলে গ্রহণযোগ্যতা পাবে না। তো মানও পণ্যের একটা অংশ। সেই সাথে নকশা বা ডিজাইন, এটা পণ্যের একটা অংশ। পণ্য যদি সুন্দর নকশা হয়, এটা আকর্ষণ করে। ডিজাইন যদি সুন্দর হয়, এটা আকর্ষণ করে। ডিজাইন যদি খারাপ হয়, মনোভূত না হয়, তার ক্ষেত্রে আকর্ষণ করতে পারে না। এছাড়া ব্র্যান্ড নাম, ব্র্যান্ড নামটাকে অন্য সমস্ত পণ্য থেকে এই পণ্যকে আলাদা করার জন্য একটা সিম্বল দেওয়া, যাতে অন্য পণ্য থেকে এই পণ্যটা আলাদা হয়। এটা একটা ব্র্যান্ড নাম। এই ব্র্যান্ড নামও পণ্যটা অংশ, কারণ অনেক ক্ষেত্রে ব্র্যান্ড নামের উপরেই পণ্য বেশি হয়ে যায়। কোন ব্র্যান্ড পণ্য? অমুক ব্র্যান্ড পণ্য, সেটা সে কেনে। আর কোয়ালিটি খারাপ হইলে অনেক সময় দেখা যায় ব্র্যান্ড নামে চলে যায়। সেই সাথে মোড়কীকরণ, প্যাকেজিং, ইংরেজিতে বলে প্যাকেজিং। প্যাকেজটা কীরকম? প্যাকেজ যদি পণ্যের কোয়ালিটি যদি ভালো হয়, ভিতরে কিন্তু অনেক সময় প্যাকেজ অত সুন্দর না হলেও কিন্তু অনেক ক্ষেত্রে বিক্রি হয়। আবার দেখা যায় যে পণ্যের কোয়ালিটি খারাপ, প্যাকেজ খুবই সুন্দর, এমন প্যাকেজ হলো
ওটার কারণেও বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য প্যাকেজিংটা গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে। এখন আর পণ্য নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা বিষয় হচ্ছে আমাদের আরেকটি, সেটা হচ্ছে মূল্য। আরেকটি ইংরেজি প্রাইস বলা হয়। এই প্রাইস গুরুত্বপূর্ণ বিষয়, এটাও নিয়ন্ত্রণযোগ্য। তো এই মূল্য কি মূল্যে পণ্যটা চায়, অনেকে তো আমরা মনে করি যে দাম কম হলে ওদের চাহিদা বাড়বে, টাকাগুলো অনেক সময় দাম বেশি হয়ে গেলে চাহিদা বাড়ে। কারণ যখনই দামটা কম হবে তখন দেখা যাচ্ছে যে পণ্য সম্বন্ধে খারাপ ধারণা ক্রেতাদের আসতে পারে। এদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, চাল ডাল লবণ তেল মরিচ পেঁয়াজ, এগুলোর ক্ষেত্রে দাম যদি বেশি হয় ক্রেতারা কিনতে চায় না, এটা ঠিক আছে। কিন্তু ব্র্যান্ড নাম যেগুলো আছে বললে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দাম কম হয়ে গেলে ক্রেতারা মনে করে কোয়ালিটি খারাপ। এই জন্য দামও রাখতে হবে, ক্রেতাদের মন মানসিকতার দিকে লক্ষ্য রেখে। তো এই জন্য মূল্য তালিকা ঠিক করতে হবে। মূল্য তালিকা অনুযায়ী বা তালিকা মূল্য বলতে পারি, আগে থেকে তালিকা থাকবে, এই পণ্যের এই দাম এই দাম এই দাম। ওই তালিকা অনুযায়ী ক্রেতারা ওই পণ্যের সম্বন্ধে ধারণা নেয় যে এটা এই মানের পণ্য হবে, যেরকম দাম চিন্তা করে এরকম মানের হবে। যেন একটা বাড়ির মূল্য 10 লাখ টাকা, আর একটা বাড়ির মূল্য 40 লাখ টাকা। যখনই ক্রেতারা মূল্য দেখবে তখনই ধারণা আসবে যে এইটা এই কোয়ালিটির বাড়ি হতে পারে, এইটা এই কোয়ালিটির বাড়ি হতে পারে। মূল্য তালিকা থাকবে, বা মূল্য তালিকার সাথে সাথে আবার বারটাও থাকে। নগদ কিনলে এত বারটা নাকি, নগদ সুদ করলে এত বারটা, এই যে একটা আকর্ষণ থাকে, বারটার প্রতি আকর্ষণ থাকে যে নগদ যদি কিনতে পারে, আমার টাকা আছে নগদ কিনতে পারে, তাহলে বারটা পাবো, তাহলে নগদে কিনি। হ্যাঁ, আকর্ষণ থাকে। আবার মূল্য ছাড়ও থাকে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে যেন কোম্পানি মূল্য ছাড় দেয়। হ্যাঁ, মূল্য ছাড় দেয়, এভাবে তাকে আকর্ষণ করে। আর একটা হচ্ছে কি পরিশোধের সময়। যখন পণ্য বাকিতে বিক্রি হয় তখন পরিশোধের সময় দেওয়া হয়, কত সময়ের মধ্যে পণ্যটা পরিশোধ। যখন বাকিতে পণ্য পায় ক্রেতারা বা ভোক্তারা, তারা অনেক ক্ষেত্রে কিনতে আগ্রহী হয়। হ্যাঁ, তো আবার শেষে পরিশোধের শর্ত আবার আছে। পরিশোধের শর্ত, শর্ত যদি অনুকূলে হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে অনেক ক্রেতা এটা কিনতে চায়। শর্ত অনুকূলে না হয় তাহলে শর্ত এটার গুরুত্বপূর্ণ, যে এটা সব মূল্যের মধ্যে পড়তেছে। এবার আমরা আলোচনা করব প্লেস বা বন্টন নিয়ে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেই পণ্যটা তারা যেখানে চায় সেখানে পণ্য পৌঁছে। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল ডাল লবণ তেল মরিচ পেঁয়াজ, পাশের দোকানেই মানুষ কিনতে চায়, খুব দূরে যেতে চায় না, 10 দোকান ঘুরে কেনে না। হাতের কাছে সবসময় যদি ফ্রিজ থাকে এগুলো ভালো মনে করবে। এই জন্য এগুলো ফ্রিজের দোকান, টিভির দোকান, গহনার দোকান, এগুলো কি শহরের একটা কেন্দ্র, যেখানে আর অনেক দোকান থাকবে, সেখানে 10 দোকান ঘুরে এক দোকানে পণ্য কিনে। তাহলে বন্টনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রেতারা কোন জায়গায় পণ্যটা পেতে চায় সেইখানেই পণ্যটা পৌঁছানো।
এটা হচ্ছে বন্টন। এই জন্য কোন বন্টন প্রণালী, যেটা প্রণালী একদম বন্টন প্রণালী, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সরাসরি তারা উৎপাদকের কাছ থেকে বা আমদানিকারের কাছ থেকে বা ডিলারের কাছে পণ্য নিতে চায় অনেক পণ্য, আবার অনেক পণ্য পাইকারদের কাছ থেকেও নিতে চায়, আবার অনেক পণ্য খুচরা বিক্রেতার কাছ থেকে নিতে চায়। এক্ষেত্রে ডাইরেক্ট মার্কেটিং আছে, অনেক অনলাইন মার্কেটিং, ডাইরেক্ট ভোক্তার কাছে পণ্য পৌঁছানো হয়। প্রণালী এটা একটা গুরুত্বপূর্ণ। কোন প্রণালীর মাধ্যমে পণ্যটা সাপ্লাই হচ্ছে ভোক্তা পর্যন্ত। এছাড়া সমাবেশও করতে হবে। সমাবেশটা কি? একাধিক পণ্য সমাবেশ, যাতে করে ভোক্তারা একই কোম্পানির পণ্য কিন্তু কোয়ালিটি আলাদা, দাম আলাদা, বা একাধিক পণ্য এক জায়গায় রাখা হলো, একাধিক কোম্পানির পণ্য কিন্তু দাম কোয়ালিটি আলাদা। সমাবেশ যখন থাকবে তখন ভোক্তারা বা ক্রেতারা কি করবে? তাদের চয়েস অনুযায়ী, পছন্দ অনুযায়ী পণ্য বাছাই করে তার পণ্যটা কিনবে। যদি এক ধরনের শুধু পণ্য থাকে একই দামের, তাহলে কিন্তু অত আকর্ষণ থাকবে না। তো এই মোটামুটি আমরা আলোচনা করলাম বন্টন। এরপর আসছে প্রসার। প্রসার ইংরেজিতে বলা হয় প্রমোশন। কারণ এখন ধর্মের ঢোল নিজেই বাজে, কিন্তু ব্যবসার ঢোল ধর্মের ঢোল আপনা আপনিই বাজে, কিন্তু ব্যবহারের ঢোল নিজেকে বাঁচাতে হয়। এই জন্য ভোক্তাদেরকে জানাতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে পণ্য করে, এবং তাকে কি করতে হবে? বিক্রয় স্থানে নিয়ে আসতে হবে। এই জন্য প্রমোশনের দরকার। 1 নম্বর কাজ কি? বিজ্ঞাপন। অর্থের বিনিময়ে কোন পণ্য বা সেবা নৈর্ব্যক্তিক উপস্থাপনা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। 2 নম্বর যেটা পার্সোনাল সেলিং, ব্যক্তিক বিক্রয়। সেলসম্যানরা কি করে? সরাসরি ভোক্তাকে উদ্বুদ্ধ করে পণ্য কেনার জন্য। যদি বিজ্ঞাপন দেয় একজন ব্যক্তিক বিক্রয় যদি না হয়, তাহলে তো পণ্য কিনবে না। কিভাবে কিনবে? এই জন্য সরাসরি ক্রেতাকে উৎপাদন বিক্রয় স্থানে নিয়ে আসতে হবে, বা তার কাছে যেতে হবে, যে তাকে পণ্যটা কেনার জন্য উদ্বুদ্ধ করে তাকে প্রকৃত ক্রেতা পণ্য করতে হবে। এইটা ব্যক্তিক বিক্রয়। এখানে বিক্রয় প্রসার। সেলস প্রমোশন, মাঝে মাঝে অফার দেয় বিভিন্ন কোম্পানি। হ্যাঁ, অমুক এত এই তারিখের মধ্যে যদি এত এই পরিমাণ পণ্য কেনা হয় এই স্যার, হ্যাঁ, এই 3 দিনের মধ্যে যদি এত টাকার মানে কেনা হয় এত স্যার, এইভাবে ছাড় দেওয়া হয়। উদ্দীপনামূলক ব্যবস্থাটা বলা হয়। আবার আরেকটা হচ্ছে কি? জনসংযোগ। এটা কোম্পানি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে বাড়াইয়া দেয়। বিভিন্ন ধরনের জনসংযোগ করা হয়। হ্যাঁ, জনকর্মীমূলক কাজ করে বিভিন্ন মেলায় উপস্থিত হয়ে জনগণের সাথে সম্পর্ক স্থাপন করে কি করা হয়? জনসংযোগের মধ্যে কোম্পানির পণ্যটাকে কেনার জন্য ভোক্তাদের আকৃষ্ট করা হয়। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।